মায়ানমার নৌবাহিনী বাংলাদেশের জন্য একটা ক্রমান্বয়ে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াইতেছে। কেন, এই বিষয়টা একটু এক্সপ্লেন করব। তো তার পূর্বে দেখেন, মায়ানমার তাদের একটা হেভি ক্যাটাগরির ফ্রিগেট লঞ্চ করছে, নিজ দেশে তৈরি। এই ফ্রিগেটটা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করলে বুঝতে পারবেন যে এটা কতটা একটা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াইতে পারে, অলরেডি দাঁড়াইছে বলা যায় ইনডাইরেক্টলি বাংলাদেশের জন্য। বাংলাদেশের এই ধরনের মডার্ন কোনো ফ্রিগেট নাই। এটার লেন্থ হচ্ছে আপনার 135 মিটার, ঠিক আছে। এটা হেভিওয়েট ফ্রিগেট আপনার বই ইউজ করছে, যেটা মিয়ানমার আগে ইউজ করতো না। সেক্ষেত্রে আপনার ওশেন গোয়িং যে শিপগুলো, তার মধ্যে এটা পড়ে, অর্থাৎ যে কোনো সমুদ্রের এই মিশনের জন্য পারদর্শী। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ভার্টিক্যাল লঞ্চার আছে। মিয়ানমার এখানে ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স হিসেবে এয়ার ডিফেন্স ইউজ করবে। এই দেখেন, এই যে এখানে 16টা ভিএলএস দেখা যাচ্ছে। হ্যাঁ, 16টা ভিএলএস দেখা যাচ্ছে। আর এই যে দেখেন, এই যে একটা এই দুই পোর্শনে আরও 8টা ভিএলএস আছে, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত, সেই হিসেবে বলতেছি। তাহলে 24টা ভিএলএস, হ্যাঁ, 24টা ভিএলএস আছে। এখানে কোন এয়ার ডিফেন্স ইউজ করবে এটা এখনও কনফার্ম না, আসলে কোনটা ইউজ করছে বা করবে। এখানে ধারণা করা যায়, যেহেতু ফ্রিগেটের যে ডিজাইনটা দেখেন সেটা কিন্তু স্টেলথ ডিজাইন এবং অনেক মডার্ন, বর্তমান যুগের সাথে তাল মিলে চলার মতো ডিজাইন। তো ধারণা করা যায় সম্ভাবনা বেশি রাশিয়ার অ্যাডমিরাল যে গিগোরোভিচ একটা ফ্রিগেট আছে, ভারতও এটা ইউজ করে তলোয়ার ক্লাস হিসেবে, বেশ মডার্ন ফ্রিগেট। ওখানেও 24টা ভিএলএস আছে। ওই ফ্রিগেটটারই একটা সংস্করণ এটা, অর্থাৎ প্রযুক্তি রাশিয়া থেকে নিয়ে তৈরি করছে। এখন রাশিয়ান সেম ফ্রিগেটে যে এয়ার ডিফেন্স ইউজ হয়, এটা হলো বাক-M2 আছে। বাক-M2-র একটা নেভাল ভেরিয়েন্ট আছে, সেটা ইউজ করে এখানে, যেটা রেঞ্জ হচ্ছে মোরাললেস ওই 40 থেকে 45 কিলোমিটার, এবং কোয়ালিটি অনেক ভালো। রাশিয়ার যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে সবচেয়ে স্বনামধন্য, মানে তার রেঞ্জে সবচেয়ে স্বনামধন্য এয়ার ডিফেন্স কিন্তু এটাই, বাক-M2। এটার অনেক কিল রেকর্ড আছে ইতিহাসে এবং এখনও অনেক ভালো পারফর্ম করে, এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আসলে অনেক ভালো। আর একটা নাম শোনা যাচ্ছে, সেটা হলো চীনের HQ-16, একটা সার্ফেস টু এয়ার মিসাইল আছে, সেটা ইউজ করবে। HQ-16-এর যে ভ্যারিয়েন্ট ইউজ করবে সেটা হলো 40 কিলোমিটার প্লাস, ধরেন রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার আর কি। ওই ভেরিয়েন্টে এখানে ইউজ করবে, যেটা পাকিস্তানের যে সাম্প্রতিক সময় কিনছে, ওদের যে টাইপ 54 AP ফ্রিগেট কিনছে, সেখানে ইউজ করছে। এবং চীন তাদের প্রায় 30 থেকে 40টা ফ্রিগেটে একই ধরনের মিসাইল ইউজ করছে, এবং তাদের ডেস্ট্রয়ারই ইউজ করে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স হিসেবে। সেটার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এখন অ্যান্টিশিপ মিসাইল হিসেবে কি ইউজ করবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না। অ্যান্টিশিপ মিসাইল হিসেবে এক্ষেত্রে 8টা মিসাইল ইউজ করবে, কনফার্ম, এটা মোরাললেস এখানে থাকবে অ্যান্টিশিপ মিসাইলগুলো। এক্ষেত্রে 2টা মিসাইলকে ধারণা করা হচ্ছে, একটা হলো C802, আর একটা হচ্ছে KH-35-এর একটা নেভাল ভেরিয়েন্ট আছে, সেটা। এই দুইটার ইউজ করবে। এটার রেঞ্জ হইতেছে মোরাললেস ধরেন 200 কিলোমিটার, এটার রেঞ্জ হইতেছে 300 কিলোমিটার। রাশিয়ার KH-35 হলো রাশিয়ার, আর CM802 হচ্ছে চীনের। দুইটাই কোয়ালিটিফুল মিসাইল, অ্যাকুরেসি যথেষ্ট ভালো। বাংলাদেশ CM802 ইউজ করে অলরেডি। আর KH-35 কিছুটা মডার্ন মিসাইল এবং রেঞ্জ একটু বেশি। বর্তমানে ভ্যারিয়েন্টগুলো রেঞ্জ 300 কিলোমিটার। সো 300 কিলোমিটার বেশ চ্যালেঞ্জিং একটা মিসাইল হবে যদি ওরা অ্যাড করে, কারণ 300 কিলোমিটার মানে লং রেঞ্জ মিসাইল অ্যান্টিশিপ হিসেবে, আর 200 কিলোমিটার মিডিয়াম রেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। তবে আসার কথা হচ্ছে, এর মনে হয় না যে ওরা সুপারসোনিক মিসাইল অ্যাড করবে, কারণ ভারতের কাছে কিন্তু ব্রাহ্মস আছে, ঠিক আছে। ব্রাহ্মস এখানে ইউজ করবে বলে মনে হয় না। ব্রাহ্মস মিসাইল যথেষ্ট আধুনিক, যেটা রাশিয়ার P800 একটা মিসাইল আছে, অনিক্স নাম হিসাবে চেনা হয়, ওইটার একটা ভেরিয়েন্ট হচ্ছে ব্রাহ্মস। তো রাশিয়া থেকেও সুপারসোনিক সেম মিসাইল নিতে পারে, আবার ভারত থেকেও নিতে পারে, যেগুলার ধরেন রেঞ্জ এক্সপোর্ট ভেরিয়েন্ট 300 কিলোমিটার হলো, কিন্তু সেটাও একটা সমস্যা। কারণ দুইটা দেশ থেকে সুপারসোনিক মিসাইল আমদানির অপশন থাকলেও এখানে অ্যাড করা কঠিন,
কারণ যেহেতু ফ্রিগেটের ডিসপ্লেসমেন্ট হিসেবে শর্ট টন হইতেছে 3,500 কিলোমিটার টন ডিসপ্লেসমেন্ট, আর ফুল লোডেড অবস্থা ধরেন 4,000 টন হবে সেটা। তো 4,000 টন ক্যাটাগরির একটা ফ্রিগেটে সুপারসোনিক মিসাইল অনেক যেহেতু হ্যাভি, বিশেষ করে ব্রাহ্মসের মতো বা V800 অনেক মিসাইল অনেক হ্যাভি, অনেক ভারী মিসাইল, তো ওই ধরনের 8টা মিসাইল এখানে ফিট হবে না। সেক্ষেত্রে আশা করা যায়, ধারণা করতেছি C802 অ্যাড হইতে পারে, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে আছে KS-35, যেটা রেঞ্জ 300 কিলোমিটার, ওইটা অ্যাড হলেও বাংলাদেশের জন্য অনেক বড় একটা সিকিউরিটি থ্রেট। ওভারঅল যে কোনো অ্যান্টিশিপ মিসাইলই বাংলাদেশের জন্য একটা সমস্যা তৈরি করবে, কারণ অ্যান্টিশিপ মিসাইলগুলোর কোয়ালিটি ভালো, আর ওদের এয়ার ডিফেন্স তো অলরেডি আছেই যথেষ্ট। মানে এখানে যে দুইটার মধ্যে একটা অ্যাড করবে, যেগুলোর রেঞ্জ হবে 40 থেকে 50 কিলোমিটার, চায়না অথবা রাশিয়াটা অ্যাড করার সম্ভাবনা সবচেয়ে বেশি আসলে। তো এইটা বাংলাদেশের জন্য অবশ্যই সমস্যা। এছাড়াও অ্যান্টি সাবমেরিন টর্পেডো আছে, সোনার সিস্টেম আছে, মানে একটা মডার্ন ফ্রিগেটে যেমন থাকা দরকার সব কিছুই আছে। পাশাপাশি রাডার সিস্টেম এখনও অ্যাড করে নাই, দেখা যায় না কী অ্যাড করবে। তো এখানে রোটেটিং রাডার অ্যাড করবে। এক্ষেত্রে কোন রাডার অ্যাড করবে সেটা বলা মুশকিল, সম্ভাবনা আছে রাশিয়া অথবা চীনের থেকে কোনো একটা রাডার অ্যাড করতে পারে। তবে এখানে কিন্তু অনেক দেশের প্রযুক্তি আছে, ইউরোপিয়ান কিছু প্রযুক্তিও আছে, যেমন ফ্রান্সের, তারপরে দক্ষিণ কোরিয়া, এইসব দেশের বেশ কিছু প্রযুক্তি আছে এই ফ্রিগেটের মধ্যে। আর ফ্রিগেট যথেষ্ট মডার্ন আছে, দেখেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মডার্ন ফ্রিগেট হিসেবে এটা ডেভেলপ করছে। তো এই ধরনের কোনো ফ্রিগেট বাংলাদেশের নাই, এই ধরনের তো নাই, ধারে কাছেও নাই, মানে এর সাথে তুলনা করার মতো ফ্রিগেট বাংলাদেশের একটাও নাই, কোনো যুদ্ধজাহাজই নেই বাংলাদেশের এরকম। মানে ভবিষ্যতে হয়তো প্ল্যান করতেছে, সেটা নিয়ে ডিসকাশন করব। এইটার পাশাপাশি আরও 2টা করভেটও কমিশন করছে মিয়ানমার গত 5 দিন পূর্বে। কি ম্যাসিভলি ডেভেলপ করতেছে, এই যে এই 2টা হলো ASW মানে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট, এইটা এবং এইটা। তা সাবমেরিনকে শনাক্ত করবে এবং ধ্বংস করতে পারবে টর্পিডো ইউজ করে। এরপরে আপনার ওই অ্যান্টি সাবমেরিন যে ডেপথ চার্জারগুলো আছে সেইগুলো ইউজ করে, মেইন গান আছে এয়ার ডিফেন্সের জন্য, এইগুলো এয়ার ডিফেন্স হিসেবে কাজ করতে পারে, ক্লোজিং ওয়েপন সিস্টেম হিসেবে কাজ করতে পারবে। মানে অ্যান্টি সাবমেরিন করভেট হিসেবে খুব মডার্ন তা নয়, বাট অ্যান্টি সাবমেরিন করভেট 2টা অ্যাড করছে এটাই, কারণ ক্যাপাবিলিটি তো বাড়তেছে। যদিও সেটা ওশেন গোয়িং হবে না, কিন্তু ওদের কোস্টাল অঞ্চলে আপনি সাবমেরিন নিয়ে প্রবেশ করতে পারবেন না, সেটার জন্য একটা বিগ থ্রেট হয়ে দাঁড়াবে। মানে তো ক্যাপাবিলিটি ডেভেলপে মিয়ানমার পিছায় নাই, যথেষ্ট ক্যাপাবিলিটি বিল্ড আপ করতেছে। এটা তো দেখলেন। এখন আমরা যেটা ডিসকাশন করব সেটা হলো মিয়ানমার কেন এরকম আগাইতেছে। এটা হলো মিয়ানমার হলুদটা, আর পাশে যেটা দেখতে পাইতেছেন এই নীল, এটা বাংলাদেশ, আর এইটা হলো থাইল্যান্ড। ঠিক আছে, এই যে এই যে 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 এটা হলো থাইল্যান্ড, এটা হলো ভারত, এটা শ্রীলঙ্কা, তো এটা হলো চায়না। মিয়ানমারের এত নৌবাহিনীর এক্সটেনশন করার কারণ কি? কারণ হইতেছে ওদের একটা গ্যাস ফিল্ড আছে, একটা না 2টা, এই যে রাখাইন বরাবর এই অঞ্চলে, এই বরাবর 2টা গ্যাস ফিল্ড আছে। ওদের মেজর 2টা গ্যাস ফিল্ড হলো এই অঞ্চলে, প্রচুর গ্যাস আবিষ্কৃত হয়েছে এখানে, এবং এখান থেকে গ্যাস অলরেডি উত্তোলন করে। সেই উত্তোলন করে কিন্তু ওরা ইউজ করে না, এই গ্যাসগুলো করে কি এখান দিয়ে থাইল্যান্ডে পাঠায়। থাইল্যান্ডে অন্যতম প্রধান গ্যাস সরবরাহকারী দেশ কিন্তু মিয়ানমার, বছরে $1 থেকে $2 বিলিয়ন গ্যাস রপ্তানি করে, হিউজ একটা অ্যামাউন্টের গ্যাস এটা রপ্তানি করে থাইল্যান্ডে পাঠায়। তো সাম্প্রতিক সময়ে আরাকানরা এই রাখাইনের একটা অংশ দখল করে নিয়েছে, সেক্ষেত্রে সমুদ্রের এই গ্যাস ফিল্ড যারা নিয়ন্ত্রণ না নিতে পারে সেটা ইনশিওর করে। পাশাপাশি নৌবাহিনী শক্তিশালী থাকলে রাখাইন যদি স্বাধীনও হয়, মানে নিয়ন্ত্রণ হারায়ও যায়, এই গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ মিয়ানমার জান্তার কাছে থাকবে। পাশাপাশি স্বাধীনতার ঘোষণাও করতে পারবে না, এবং কোনো আন্তর্জাতিক বাণিজ্য যাতে ওরা না করতে পারে সেই জন্য সেটা ইনশিওর করবে মিয়ানমার নৌবাহিনী। কারণ আপনার যতই সৈন্য থাকুক গ্রাউন্ডে, আপনি সমুদ্রে কিন্তু অসহায়, কারণ সমুদ্রে আপনি যত শক্তিশালী মানে জনগণ থাকুক না কেন, তারা তো আর সমুদ্র সাঁতরে যেয়ে যুদ্ধ করতে পারবে না, ওখানে জাহাজ লাগবে, ক্যাপাবিলিটি লাগবে। সেক্ষেত্রে এই ফ্রিগেটগুলো এইগুলো ইনশিওর করবে। পাশাপাশি বাংলাদেশ কোনো ঝামেলা করলে বা ভবিষ্যতে কোনো সমস্যা হলে বাংলাদেশকেও একটা ব্লকেট দেওয়ার চেষ্টা করবে। মিয়ানমার কিন্তু অতীতে বাংলাদেশকে এই অঞ্চলে ব্লকেট দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ মালাক্কা প্রণালীর এই যে অংশটি দিয়া যে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ আছে সেগুলো আটকাই দেওয়ার চেষ্টা করেছিল।
বাংলাদেশ সেবার সাহসিকতার পরিচয় দিয়েছিল, মিয়ানমার হয়তো পিছিয়ে গেছিল কোনো একটা কারণে। তো এই ধরনের একটা সিকিউরিটি থ্রেটে বাংলাদেশ পড়তে যাইতেছে বা পড়ে গেছে অলরেডি, কারণ মিয়ানমার ম্যাসিভলি তাদের যে নৌবাহিনীর ডেভেলপমেন্ট সেটা চালাই যেতেছে। সাম্প্রতিক সময় তারা কী কী অ্যাড করছে দেখেন, কিলো ক্লাস সাবমেরিন একটা অ্যাড করছে, মিং ক্লাস সাবমেরিন বাংলাদেশ যেগুলো অপারেট করে সেগুলো একটা অ্যাড করছে। আবারও শোনা যাচ্ছে যে কিলো ক্লাস রাশিয়ার পুরনো আরও 2টা কিনেছে অলরেডি, ওরা পাবে ভেরি সুন। এছাড়াও ওদের লাড়া ক্লাস যে সাবমেরিন আছে রাশিয়ার, মডার্ন সবচেয়ে মডার্ন রাশিয়ার যে সাবমেরিন ডিজেল অ্যাটাক, সেগুলোও কেনার জন্য আলোচনা চলতেছে 2 থেকে 3টা। এর পাশাপাশি ওদের যে নতুন 135 মিটার ফ্রিগেট লঞ্চ করছে যেটা দেখাইলাম, সেইগুলা টোটাল 6টা তৈরি করবে, মাত্র একটা তৈরি হয়েছে, আরও নাকি 2টা আন্ডার কনস্ট্রাকশন। তো 6টা তৈরি করবে এবং সেটা 2030 সালের মাঝে। দেখেন, আপনি আজকে যে প্ল্যানটা নেবেন মানে হেভিলি ওয়েপনের দিক থেকে ফ্রিগেট সাবমেরিন এগুলা, সেটা বাস্তবায়ন হবে মিনিমাম 10 বছর পরে। অর্থাৎ মিয়ানমার পরিকল্পনা কাজ শুরু করছে 2017 সালে, সেই প্রথম ফ্রিগেট লঞ্চ হলো কত সালে, 2024 সালের শেষ দিক দিয়ে। চিন্তা করেন কত বছর, কিন্তু তৈরি করতে টোটাল মোটামুটি 6 বছর লাগছে মিয়ানমারের, 5 থেকে 6 বছর। তো এটা যথেষ্ট সময়, যদিও একটা ফ্রিগেট তৈরি করতে বাংলাদেশের মতো বা মিয়ানমারের মতো দেশে 3 বছর লাগে সাধারণত। চীনের হিসাব আলাদা, চীনের 6 মাসে লঞ্চ করে দেয়, ইউরোপের সেক্ষেত্রে 1 বছর লাগে, 1 বছর লাগে, হ্যাঁ এরকম সময় লাগে আর কি একটা ফ্রিগেট তৈরি করতে। তো সব মিলে বলতে গেলে মিয়ানমার একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। 6টা আধুনিক ফ্রিগেট, এতগুলো সাবমেরিন, ওদের এয়ারফোর্স অনেক স্ট্রং, এরকম একটা পজিশন থেকে বাংলাদেশ একটা আসলে চাপে থাকবে। কারণ যে ভোলাটাইল একটা পরিস্থিতি তৈরি হইতেছে, সেই অবস্থান থেকে বাংলাদেশের একটা জাম্প করা দরকার, যাতে এখান থেকে ওদের ফাইটারগুলোকে মোকাবেলা করা যায়, একই সঙ্গে সাবমেরিনগুলো দিয়ে নেভালগুলোকে মোকাবেলা করা যায়। ফ্রিগেট থাকলে সেইগুলো দিয়ে এই অঞ্চলে শক্তিশালী অবস্থান বজায় রাখা যায়। কারণ এই যে যে দ্বীপগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো ভারতের। হ্যাঁ, তো ভারত এই মালাক্কা প্রণালী দিয়ে আটকায়া বা কন্ট্রোল করার চেষ্টা করতে পারে। সো আমাদের একটা মানে সামরিক শক্তির বুস্ট আপ দরকার, আদারওয়াইজ ভবিষ্যতে সমস্যায় পড়বে। এদিকে ভারত শক্তিশালী, এদিকে মিয়ানমারও শক্তিশালী। এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব মুখে মুখে তো টিকেই রাখা যায় না।